ফরেনসিক পরীক্ষায় ২২৭ জনকে হত্যার হুমকি দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ফরেনসিক রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনা সহ দুজনকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে গত বছরের ২৮ অক্টোবর ফোনালাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই অডিও ফরেনসিক বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠটি শেখ হাসিনা ও শাকিল আলমেরই। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতেন আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। বুধবার এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আদালত আমাদেরকে এটা শুনেছেন, শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে ১১-৪ ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী ১৫ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় আবেদন মঞ্জুর না করলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত, কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায়, কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায়, সেই কাজের সাথে সে যুক্ত ছিল। এর বাইরে অন্য মামলায় গ্রেফতার পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে আশুলিয়ার মামলায় গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচারের পর সরকার নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় নির্বাচনের আগে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাষ্ট্র সংস্কারই বর্তমানে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা। এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণসংহতি আন্দোলন বৈঠকে বসে। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলা মোটরের এনসিপির কার্যালয়ে। দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনে একমত এনসিপি ও গণসংহতি আন্দোলন। তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী সংস্কার আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। যারা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসন করতে চায় তাদের বিচারের আওতায় আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত জায়গা নেই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে তাই
দ্বিপাক্ষিক বৈঠকে মৌলিক কাঠামোগত সংস্কার নিয়ে দুদল একমত হলেও যেসব বিষয়ে দ্বিমত রয়েছে তা সমাধানে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা হবে বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী দোসরদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে এনসিপির বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। বগুড়া থেকেই আওয়ামী লীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলার নেতারা। পরে বিক্ষোভ মিছিলটি শহরের টিটু মিলনায়তন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম, সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। হিংসা হানাহানি বন্ধ করে বিভেদমুক্ত সমাজ গড়তে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, তাই জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এদিকে মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। দলটির আশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে লাখো মানুষ যোগ দেবে সমাবেশে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। নিজ জেলা ঠাকুরগাঁয়ের মন্দিরপাড়া সেন্ট মাদার তেরেসা স্কুলে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মানুষের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, তবে দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছরেও তা সম্ভব হয়নি। মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার। সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ সহকারে এদিকে মহান মে দিবসে নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের বঞ্চনা, ন্যায্য অধিকারের কথা উঠে আসবে সমাবেশে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে 10 বছরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি, নানাভাবে নির্যাতন, শোষণের শিকার হয়েছেন শ্রমজীবী মানুষ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পর্যবেক্ষণ শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় আধুনিক বিমান বাহিনী ও নিরাপদ শক্তিশালী দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলার আকাশে কল্পিত শত্রুপক্ষ, শত্রু মোকাবেলায় এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর একদল চৌকস সদস্য। শত্রুকে পরাস্ত করতে এগিয়ে এলো হেলিকপ্টার।
একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা, শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে এগিয়ে আসে পরিবহন বিমান, আকাশ নিরাপদ রাখতে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান, রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের একটি ছায়াযুদ্ধ, যেখানে অংশ নেয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী দুভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলে জানান অধ্যাপক ইউনূস। সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত ইসলামাবাদে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পাকিস্তান। এমন অবস্থায় উত্তেজনা চরমে পৌঁছেছে দুদেশের সীমান্তে। ফোনে পাকিস্তানকে যুদ্ধবিরতির সীমা লঙ্ঘন না করতে সতর্ক করে দিয়েছে ভারতীয় সামরিক কর্মকর্তারা। এদিকে যুদ্ধের আশঙ্কায় অভ্যন্তরীণ 10টি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান। চিরবৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রের এমন উত্তেজনার মাঝে কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের যুদ্ধকালীন নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ভারত। আসিফুর রহমান সাগর জানাচ্ছেন বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে হামলার পর যত দিন যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে গত 6 দিন টানা গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই দেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে হটলাইনের মাধ্যমে কথা হয়। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এ সময় ভারত পাকিস্তানকে সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে সতর্ক করে দিয়েছে। এদিকে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। গত 2 দিনে এলওসির কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে হামলা চালিয়ে ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ধ্বংস করে পাকিস্তানি বাহিনী। এদিকে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় এ পর্যন্ত 10টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নিয়েছেন তারা। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের এমন উত্তেজনার মাঝে কাশ্মীরের শিক্ষার্থীদের যুদ্ধকালীন নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সৈন্যদের হামলা পাল্টা হামলায় নিরাপত্তা হুমকির মুখোমুখি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে পাকিস্তানি বাংকার থেকে মাত্র 200 মিটার দূরে তুলাওয়ারির মতো গ্রামের স্কুল শিক্ষার্থীরা চরম হুমকির মুখোমুখি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। মিলিটারি অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান ইন দ্য নেক্সট 24 to 36 আওয়ার্স। পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। is reckless and vehemently rejected. আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।